দেখো, এটা বোর পরমাণু মডেল। এখন যেটা দেখছো, দেখো ইলেকট্রন, দেখো সে কিন্তু এক তো নিউক্লিয়াসের চারদিকে মুভ করছে, তাই না? এবং মুভ করতে করতে দেখো কখনো সে কি করছে, এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে প্রবেশ করছে। মাহবুব, কি দেখতে পাচ্ছ? জি স্যার। বলো দেখি এখানে কি ঘটনাটা ঘটতেছে, দেখো। মাঝে মাঝে একটা জিনিস প্রবেশ করছে, আবার কিছুক্ষণ পরে আবার একটা জিনিস বের হয়ে যাচ্ছে, তাই না? জি স্যার। তার মানে যখন সে বাইরে থেকে যে চারদিকে যে মুভ করছে সেটা হচ্ছে ইলেকট্রন, হ্যাঁ। যখন ইলেকট্রন শক্তি অর্জন করে তখন সে কি করে, যে এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে কি গমন করছে, দেখো। নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে। আবার যখন সে শক্তি বিকিরণ করে তখন সে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে কি করে, প্রবেশ করে। এটা মূলত রাদার ওই যে বোর পরমাণু মডেলের মূল কথা। আর অন্যদিকে যেটা প্রথম ভিডিও দেখেছিলে, দেখো, রাদারফোর্ড, হ্যাঁ, রাদারফোর্ড তার পরমাণু মডেলে যে মূল যে কথাটা বলেছিল সেটা কি ছিল বলো দেখি। যে পরমাণুর একটা নিউক্লিয়াস আছে, আর নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি ইলেকট্রন চারদিকে ঘুরতে থাকে, এটা ছিল তার মূল কথা, তাই না? এটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল। আমরা একটু আলোচনায় যাই। আমার মনে হয় তোমার ভিডিও দুটোই দেখছো খুব ভালোভাবে করে। বোর্ডটা যদি দেখতে চাও আর একটু দেখে নিতে পারো। আমরা আলোচনায় যাই, হ্যাঁ। আমরা প্রথমে পড়বো যে রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেলের যে মূল যে কথাগুলো সেটা যদি আমরা একটু দেখি, হ্যাঁ। যে রাদারফোর্ড কি বলেছিলেন, যে একটা পরমাণু, হ্যাঁ, আমরা এটাকে একটা পরমাণু বিবেচনা করছি। এই পরমাণুর কি রয়েছে, একটা কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রটা তিনি নাম কি দিয়েছিলেন, নিউক্লিয়াস, তাই না? এই কেন্দ্রটার নাম দিয়েছিলেন কি, নিউক্লিয়াস। নিউক্লিয়াস। তিনি বলেন যে এই নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করবে কে, প্রোটন আর নিউট্রন। আর অন্যদিকে ইলেকট্রন এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি ঘুরতে থাকবে, বৃত্তাকার পথে ঘুরতে থাকবে। এটা হচ্ছে তোমার রাদারফোর্ড পরমাণু মডেলের মূল কথা, প্রথম কথা, হ্যাঁ। এখন দেখো যে নিউক্লিয়াস অর্থাৎ কেন্দ্রের মধ্যে থাকছে প্রোটন আর নিউট্রন, আর অন্যদিকে ইলেকট্রন থাকছে কি চারদিকে, মানে একটা কক্ষপথে সে কি লাগাতার ঘুরতেই থাকে। তাহলে দেখো ইলেকট্রনের আপেক্ষিক ভর হলো শূন্য। এটা তোমরা পড়ছো মনে হয়, হ্যাঁ। আপেক্ষিক ভর শূন্য। আর অন্যদিকে প্রোটনের আপেক্ষিক ভর কত, ওয়ান। নিউট্রনেরও আপেক্ষিক ভর কত, ওয়ান। হ্যাঁ, যদি আমার যদি ভুল না হয় তাহলে দেখো তোমরা পৃষ্ঠা নাম্বারটা দেখে নিতে পারো। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 40, হ্যাঁ, পৃষ্ঠা নাম্বার 40। দেখো ইলেকট্রন এবং প্রোটনের এই ইলেকট্রন প্রোটন নিউট্রনের আপেক্ষিক ভর, ইলেকট্রনের হচ্ছে শূন্য, প্রোটনের ওয়ান, নিউট্রনেরও ওয়ান। তার মানে দেখো ইলেকট্রনের আপেক্ষিক ভরটা হলো শূন্য, প্রোটনের আপেক্ষিক ভর ওয়ান, আর নিউট্রনেরও আপেক্ষিক ভর কত, ওয়ান। তাহলে একটা পরমাণুর সামগ্রিক যে ভরটা, এই ভরটা কিন্তু কেন্দ্রে অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে, হ্যাঁ, সীমাবদ্ধ থাকে।
তাহলে একটা পরমাণুর সম্পূর্ণ ভর কোথায় থাকে? নিউক্লিয়াসের মধ্যে। যুক্তিটা কি? যে ইলেকট্রনের আপেক্ষিক ভর শূন্য, আর অন্যদিকে প্রোটন এবং নিউট্রনের আপেক্ষিক ভর ওয়ান ওয়ান করে, তাহলে মোট ভর কোথায় পঞ্জীভূত থাকে? নিউক্লিয়াসের মধ্যে। এরপর তিনি যে কথাটা বলেছিলেন যে নিউক্লিয়াসের বাইরে এবং পরমাণুর যে ভিতরে, হ্যাঁ, বলছি এই জায়গাটা কি বেশিরভাগ অংশটাই কি ফাঁকা, বেশিরভাগ অংশটাই ফাঁকা। এবং পরমাণু তো এমনিতেই ছোট, যে যেমন এইখানে যে নিউক্লিয়াসের ব্যাস কত? নিউক্লিয়াসের ব্যাস হচ্ছে 10⁻⁻15 মিটার। আর অন্যদিকে তোমার যে সম্পূর্ণ পরমাণুর যেটা ব্যাস, হ্যাঁ, সেটা হচ্ছে 10⁻12 মিটার। দেখো কত ছোট। যে শুধুমাত্র যে এই যে এটা তো নিউক্লিয়াসের ব্যাস যদি আমরা বিবেচনা করি, এটুকু তো ব্যাস বলছি না, এটা কি বলি? ব্যাস। এই নিউক্লিয়াসের ব্যাস কত? 10⁻⁻12, 10 তো 12 তো না, 10 আচ্ছা, 10 কত? -15 মিটার। আর অন্যদিকে যে পরমাণুর যেটা ব্যাস রয়েছে, হ্যাঁ, যে পরমাণুর যেটা ব্যাস, সেই পরমাণুর ব্যাস হলো 10⁻⁻12 মিটার। এই তথ্যগুলো তোমাদের মনে রাখতে হবে, হ্যাঁ। আচ্ছা, রাদারফোর্ডের এই পরমাণু মডেলকে সৌরজগতের মডেলের সাথে তুলনা করা হয়েছে। সৌরজগতের এই হিসাবটা দেখো, যে সৌরজগতের মাঝখানে কে থাকে? সূর্য থাকে। আর সূর্যকে কেন্দ্র করে কি গ্রহগুলো চারদিকে কি হয়? আবর্তিত হয়। তো ঠিক একইভাবে দেখো, একটা যে পরমাণুর কেন্দ্রে থাকে কি? কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি করছে? এই যে ইলেকট্রন গুলো ঘুরছে। এটা হচ্ছে রাদারফোর্ডের দ্বিতীয় স্বীকার্য, হ্যাঁ। এরপরে তিনি যেটা কথাটা বলছেন যে দেখো ইলেকট্রনের চার্জটা কি নেগেটিভ, তাই না? ইলেকট্রনের চার্জ তোমরা জানো, ইলেকট্রনের চার্জ কত? -1.6 × 10⁻⁻19 কুলম। আর অন্যদিকে প্রোটনের যেটা চার্জ সেটা কত? +1.6, যে +1.6 × 10⁻⁻19 কুলম। তো স্বাভাবিকভাবে যে বিপরীত যে হওয়ার কারণে, তো এদের মধ্যে কি করবে? আকর্ষণ একটা কাজ করবে। কিন্তু এই আকর্ষণটা, ইলেকট্রনের আকর্ষণটা কিন্তু কেন্দ্রের দিকে। ইলেকট্রন আকর্ষণটা কেন্দ্রের দিকে, এই জন্য ইলেকট্রনটা তোমার যে নিউক্লিয়াস থেকে, মানে অর্থাৎ পরমাণু থেকে সে দূরে সরে যেতে পারে না। এই আকর্ষণ বলটাকে কেন্দ্রমুখী বলা হয়। কেন্দ্রমুখী কেন বলছি? কারণ যে এই ইলেকট্রন কেন্দ্রের দিকে টান অনুভব করে, আকর্ষণ অনুভব করে, এই জন্য আমরা বলছি কি যে এই যে ধনাত্মক চার্জযুক্ত প্রোটনের উপরে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনের আকর্ষণটা কেন্দ্রমুখী, কেন্দ্র বিমুখী না। কিন্তু এখানে দুই ধরনের বল থাকে। একটা হচ্ছে তুমি একটা পাথরকে একটা সুতার সাথে বেঁধে ঘুরাচ্ছ, এখানে কিন্তু দুটো বল। একটা হচ্ছে কেন্দ্রমুখী, তোমার সুতার টানটা হচ্ছে কেন্দ্রের দিকে, আর অন্যদিকে পাথরটা কিন্তু বাইরের দিকে যেতে চাই। একটা কেন্দ্রমুখী বল, একটা কেন্দ্র বিমুখী বল। এক্ষেত্রে ইলেকট্রনের আকর্ষণটা হচ্ছে, আকর্ষণ বলটা হচ্ছে কেন্দ্রমুখী। আচ্ছা, এর পরের যে কথা দেখো, যে একটি পরমাণুর মধ্যে যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলো কি থাকে? ইলেকট্রন থাকে। প্রোটন তো থাকে নিউক্লিয়াসের মধ্যে, আর ইলেকট্রন গুলো থাকে বাইরে। এই জন্য যে প্রোটন এবং ইলেকট্রনের সামগ্রিক যে চার্জটা, এই চার্জের মানটা যদি আমরা যোগ করি তাহলে কিন্তু শূন্য হয়ে যায়। যেমন আমরা যদি হাইড্রোজেন নিউক্লিয়াস বিবেচনা করি, তা হাইড্রোজেনের প্রোটন আছে, হাইড্রোজেনের ক্ষেত্রে প্রোটন আছে একটা, ইলেকট্রনও আছে একটা, তাই না? তাহলে একটা প্রোটনের চার্জ কত? +1.6 × 10⁻⁻19 কুলম। অন্যদিকে ইলেকট্রনের চার্জ কত? -1.6 × 10⁻⁻19 কুলম। যদি আমরা যোগ করি তার সামগ্রিকভাবে চার্জটা হয়ে যায় কি? শূন্য। এভাবে প্রত্যেকটা যে মৌলের ক্ষেত্রে, যেমন তুমি সোডিয়াম যদি বিবেচনা করো, সোডিয়ামের প্রোটন রয়েছে 11টি, তাহলে ইলেকট্রনও আছে কয়টি? 11টি। তাহলে 11টি প্রোটনের চার্জ এবং 11টি ইলেকট্রনের চার্জ যদি আমি যোগ করি, তো দেখবা যোগফলটা কি? শূন্য। তার মানে
যে পরমাণু সবসময় কি হয়, চার্জ নিরপেক্ষ হয়। যে ইলেকট্রনের সমান সংখ্যক যদি প্রোটন সংখ্যা থাকে, অর্থাৎ প্রোটনের সমান যদি ইলেকট্রন থাকে, অর্থাৎ দুটো যদি সমান হয়, তবে আমি বলবো ওই পরমাণুটি কি চার্জ নিরপেক্ষ বা বিদ্যুৎ নিরপেক্ষ। এ হচ্ছে মোটামুটি কি যে রাদারফোর্ড পরমাণু মডেলের, হ্যাঁ, যে মূল কথাগুলো। তাহলে মূল কথাগুলো যদি আমরা আরেকবার নিয়ে আসি সংক্ষেপে, যে তিনি বলেন যে পরমাণুর একটি কেন্দ্র রয়েছে। পরমাণুটা কি রয়েছে, কেন্দ্র। এই কেন্দ্রের মধ্যে থাকে প্রোটন এবং নিউট্রন, আর ইলেকট্রনগুলো চারদিকে কি ঘুরতে থাকে। এক নম্বর কথা। দুই নম্বরে তিনি যে কথাটা বললেন যে তোমার যে নিউক্লিয়াসের বাইরে এবং পরমাণুর ভিতরে এই জায়গাটা বেশিরভাগটা কি ফাঁকা। এরপর তিনি কি বলছেন যে একটি পরমাণুর যে মোট ভরটা বা সামগ্রিক ভরটা তোমার কেন্দ্রের মধ্যে কি থাকে, পুঞ্জীভূত থাকে। কারণটা কি? কারণটা হচ্ছে ইলেকট্রনের আপেক্ষিক ভর শূন্য, অন্যদিকে প্রোটন এবং নিউট্রনের আপেক্ষিক ভর কি আছে। তাহলে মোট ভরটা তো তাহলে কেন্দ্রেই থাকলো। এরপরে যে কথাগুলো, যে তোমার যে ইলেকট্রন সবসময় কি যে কেন্দ্রের দিকে আকর্ষণ উম, অনুভব করে, অর্থাৎ ইলেকট্রনের আকর্ষণ বলটা হলো কেন্দ্রমুখী, কেন্দ্র বিমুখী নয়। আর একটি পরমাণুতে যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলো কি থাকে, ইলেকট্রন থাকে। এবং প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যাটা সমান হওয়ার কারণে এদের মোট চার্জ কি হয়, শূন্য হয়। তখন আমরা ওই পরমাণুটিকে কি বলি, আধান নিরপেক্ষ বা চার্জ নিরপেক্ষ অথবা বিদ্যুৎ নিরপেক্ষ। এ হচ্ছে তোমার রাদারফোর্ড পরমাণু পরমাণু মডেলের কথাগুলো। এখন যদি আমরা বোর পরমাণু মডেলের দিকে তাকাই, এখন রাদার আমরা এরপরেই যাচ্ছি বোর পরমাণু মডেলে। এখন দেখো রাদারফোর্ড পরমাণু মডেলে যে যে কথাগুলো বলা হয়নি, হ্যাঁ, যে তার মধ্যে একটা অন্যতম কথা হলো কি, যে এই ইলেকট্রন গুলো কিভাবে ঘুরছে। হ্যাঁ, যে যে শুধু বলা হচ্ছে বৃত্তাকার পথে ঘুরে, কিন্তু বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত, তারপরে এটার আকার আকৃতি সম্পর্কে রাদারফোর্ড কিন্তু কোনো কি ধারণা দেন নাই। এগুলোর বিস্তারিত ধারণা তোমার এই যে বোর পরমাণু মডেলে পাওয়া যায়। স্যার আমি ক্লাসে আসি, পরে কথা বলি। আচ্ছা, এখন বোর পরমাণু মডেল অনুসারে কি বলা হচ্ছে আমরা দেখিনি। বোর পরমাণু মডেল, বোর পরমাণু মডেল, বোর পরমাণু মডেল অর্থাৎ বোরের পরমাণু মডেল। হ্যাঁ, বোর তার মডেলে কি বলেছেন, যে পরমাণুতে যে ইলেকট্রন গুলো রয়েছে এই ইলেকট্রন গুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছে মতো ঘুরতে পারে না। হ্যাঁ, ইচ্ছে মতো ঘুরতে পারে না কি, তার মানে হলো আমরা রাদারফোর্ড পরমাণু মডেলে পড়েছিলাম যে একটা কি থাকবে, পরমাণুর একটা কেন্দ্র থাকবে যেটার নাম তিনি কি দিয়েছিলেন, নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে থাকবে প্রোটন আর নিউট্রন, এবং ইলেকট্রনগুলো চারদিকে কি করবে, আবর্তিত হবে। কিন্তু কিভাবে আবর্তিত হবে এটা কিন্তু রাদারফোর্ড বলেন নাই। কিন্তু বোর বলছেন যে ইচ্ছানুযায়ী ইলেকট্রনগুলো কিন্তু ঘুরবে না। তার ভাষ্য মতে যে ইলেকট্রনগুলো কতগুলো অনুমোদিত কক্ষপথে ঘুরবে, নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলো অনুমোদিত কক্ষপথে কি এভাবে ঘুরতে থাকবে। আমরা আরেকটা নিয়ে নিই। তিনি এগুলোর নাম দিয়েছেন কক্ষপথ। হ্যাঁ, এবং এই কক্ষপথের বেশ কয়েকটা নাম রয়েছে। হ্যাঁ, একটা হচ্ছে কক্ষপথ, তারপর নাম রয়েছে শক্তি স্তর, প্রধান শক্তি স্তর, শক্তি স্তর। নাম রয়েছে অরবিট, নাম রয়েছে সেল। একই জিনিসের চারটা নাম। হ্যাঁ, তাহলে বোর বলছেন যে ইলেকট্রনগুলো ইচ্ছা অনুযায়ী ঘুরবে না, কতগুলো অনুমোদিত কক্ষপথে ঘুরবে। এই কক্ষপথ গুলোর বিকল্প নাম আছে, নামগুলো কি, প্রধান শক্তি স্তর, অরবিট বা সেল বলে আমরা অভিহিত করতে পারি। এবং তিনি যে কথাগুলো বলেন যে এগুলোকে তিনি এন দ্বারা সূচিত করেন, এন দ্বারা সূচিত করেন। যদি এন ইকুয়াল টু 1 হয় তাহলে প্রথম কক্ষপথ বা প্রথম শক্তি স্তর বা প্রথম অরবিট বা প্রথম সেল। হ্যাঁ, এটা হচ্ছে এন ইকুয়াল টু
ওয়ান এর জন্য। যদি n ইকুয়াল টু টু হয় তাহলে দ্বিতীয় কক্ষপথ বা দ্বিতীয় শক্তি স্তর। হ্যাঁ, ঠিক কিভাবে n ইকুয়াল টু যদি তিন হয়, n ইকুয়াল টু থ্রি এর জন্য তৃতীয় শক্তি স্তর বা তৃতীয় কক্ষপথ। ঠিক কিভাবে n ইকুয়াল টু ফোর হলে চতুর্থ শক্তির স্তর বা চতুর্থ কক্ষপথ বা চতুর্থ অরবিট বা চতুর্থ সেল, এটাকে বোঝানো হবে। এছাড়া আরো বিকল্প নাম দেওয়া যেতে পারে, কে সেল, কে এল, এম, এন ইত্যাদি। তাহলে বুঝে আসলো তো? তাহলে বোর বলছেন যে ইলেকট্রনগুলো কতগুলো অনুমোদিত কক্ষপথে ঘুরবে, আর এই কক্ষপথগুলোকে তিনি ওয়ান টু থ্রি ফোর ইত্যাদি দ্বারা সূচিত করেছেন। যদি এন এর মান ওয়ান হয় তাহলে প্রথম শক্তি স্তর বা প্রথম কক্ষপথ, এন এর মান টু হলে দ্বিতীয় শক্তি স্তর বা দ্বিতীয় কক্ষপথ, এন এর মান থ্রি হলে তৃতীয় শক্তি স্তর বা তৃতীয় কক্ষপথ বা অরবিট বা তৃতীয় সেল বলতে পারো। এছাড়া বিকল্প নাম হচ্ছে কে এল এম এন, এভাবে চলতে থাকবে। আচ্ছা, এখন এই যে শক্তি স্তরগুলো রয়েছে, এই শক্তি স্তরগুলোতে ইলেকট্রন কিভাবে থাকবে বা কতগুলো ইলেকট্রন থাকবে, সেটা কিন্তু তিনি বলেছেন। কিভাবে বলেছেন? যে সেখানে ইলেকট্রন থাকবে টু এন স্কোয়ার সূত্রের উপর বেস করে, টু এন স্কোয়ার সূত্রের উপর বেস করে ইলেকট্রন কক্ষপথগুলোতে থাকবে। এখন এন এর মান যদি ওয়ান হয়, এন এর মান ওয়ান হলে তো প্রথম শক্তি স্তর বা প্রথম কক্ষপথকে বোঝানো হয়। সেক্ষেত্রে টু এন স্কোয়ারের মান কত হয় দেখো, টু ইন্টু ওয়ান হোল স্কোয়ার। তার মানে প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকবে কয়টা? দুইটা। প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকতে পারবে দুটো। যদি এন ইকুয়াল টু টু হয় ঠিক কিভাবে, তাহলে টু এন স্কোয়ার সূত্র অনুসারে মানটা কত পাবো? টু ইন্টু টু হোল স্কোয়ার, তার দুগুণি চার, চার দুগুণি আট। তার দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকবে কয়টা? আটটা। দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকবে আটটা। ঠিক একইভাবে তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন কয়টা থাকবে? টু এন স্কোয়ার সূত্র অনুসারে থ্রি হোল স্কোয়ার, তিন তিনের নাই, নয়, নয় দুগুণি কত? আঠারো। তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকবে কয়টা? আঠারোটা। তার চৌথ শক্তি স্তরে ইলেকট্রন থাকবে কয়টা? চার চারে ষোলো, ষোলো দুগুণি কয়টা? বত্রিশটা। তাহলে আমরা টু এন স্কোয়ার সূত্র অনুসারে খুব সহজেই যে কোন কক্ষপথে কতটি পর্যন্ত ইলেকট্রন থাকতে পারে সেটা আমরা কিন্তু বের করে নিতে পারবো। আচ্ছা, আমরা পদার্থবিজ্ঞানে যেমন ভরবেগ পড়েছিলাম না, ভরবেগ, যে বস্তুর ভর ও বেগের গুণফলকে কি বলছি? ভরবেগ বলছি। তো এরকম যখন কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরে, হ্যাঁ, তখন তার কিন্তু রৈখিক ভরবেগ হয় না, তখন হয় কি? কৌণিক ভরবেগ। এই ধারণাটা কিন্তু বোর পরমাণু মডেল থেকে কিন্তু এসেছে, হ্যাঁ, যে কৌণিক ভরবেগ। তো ইলেকট্রন যখন বৃত্তাকার পথে ঘুরছে তখন তার কৌণিক ভরবেগ, হ্যাঁ, তখন তার কৌণিক ভরবেগ, ইলেকট্রনের কৌণিক ভরবেগ, ইলেকট্রনের কৌণিক ভরবেগ সমান এম ভি আর। হ্যাঁ, এম ভি আরও হইতে পারে, অথবা এন এস বাই টু পাই, এন এস বাই টু পাই। তাহলে বোর পরমাণু মডেল থেকে আমরা ইলেকট্রনের কৌণিক ভরবেগও কি বের করতে পারি। সে সূত্রটা কি? কৌণিক ভরবেগ বের করার এম ভি আর অথবা এন এস বাই টু পাই। এখানে যে এমটা দেখছো, এমটা হচ্ছে ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভর। ইলেকট্রনের ভর তোমাদের জানা রয়েছে, তাই না? তারপরে ভিটা কি? ভিটা হচ্ছে ইলেকট্রনের বেগ, আর আরটা হচ্ছে ব্যাসার্ধ। কিসের ব্যাসার্ধ? যে যততম কক্ষপথে থাকবে, যদি দ্বিতীয় শক্তি স্তরে থাকে তার দ্বিতীয় শক্তি স্তরের ব্যাসার্ধটা, যদি তৃতীয় শক্তি স্তরে থাকে তাহলে তৃতীয় শক্তি স্তরের ব্যাসার্ধ। আচ্ছা, আর এখানে যে এনটা রয়েছে, এনটা তো বললাম ওই যে তোমার শক্তি স্তরের সংখ্যা কত নাম্বার, হ্যাঁ, যে এন এন সমান যদি ওয়ান হয় তাহলে প্রথম শক্তি স্তর বা প্রথম কক্ষপথ, যদি এন ইকুয়াল টু থ্রি হয় তো তৃতীয় শক্তি স্তর আর তৃতীয় কক্ষপথ। আর এইচটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। আর পায়ের মানটা তো তোমরা জানোই, হ্যাঁ। তাই আমরা এই সূত্রের সাহায্যে কৌণিক ভরবেগ কি বের করে নিতে পারবো। আচ্ছা, আরেকটা যে কথাটা, হ্যাঁ, যে সেটা হচ্ছে যে তোমরা যে যখন ভিডিওটা দেখছিলে, যে সেখানে দেখা গিয়েছিল কি দেখো, এই ভিডিওটা যদি আমি আরেকবার আরেকবার দেখি। বোর পরমাণু মডেল, হ্যাঁ, এই যে ইলেকট্রনটা ঘুরছে, এই যে ইলেকট্রন থেকে যখন শক্তি বের হয়ে গেছে,
হ্যাঁ, তখন সে কিন্তু নিম্ন শক্তি স্তরে, ভিতরে শক্তি স্তরে আসছে। আবার যখন এই যে শক্তি যখন অর্জন করছে, তখন সে লাফিয়ে কি উচ্চ উচ্চতম শক্তি স্তরে প্রবেশ করছে। মাহবুব, কি দেখতে পাচ্ছ তোমরা? जी सर মাহবুব, पाँच। বিশাল, জয়িতা। जी सर। তার মানে ইলেকট্রন যে কি হয়, যে যখন সে এই যে ঘুরছে, ঘুরতে ঘুরতে যখন সে শক্তি অর্জন করে, তখন সে কি নিম্ন শক্তি স্তর থেকে উপরের শক্তি স্তরে যায়। আবার যখন শক্তি সে বিকিরণ করে, হ্যাঁ, বা শক্তি তার কমে যায়, তখন সে কি করে, যে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে চলে আসে। তাহলে এবং এই বিকিরিত শক্তির পরিমাণটা আমরা এই সূত্রের সাহায্যে খুব সহজে বের করতে পারবো, যে শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ, শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ, শোষিত বা বিকিরিত বিকিরিত শক্তির পরিমাণ, শক্তির পরিমাণ যে সূত্রের সাহায্যে আমরা বের করতে পারবো সেটা হচ্ছে, একটা হচ্ছে এইচ নিউ হইতে পারে, অথবা এইচ সি বাই কি ল্যামডা হইতে পারে। হ্যাঁ, যেখানে এইচটা প্লাঙ্কের ধ্রুবক, আর নিউটা হচ্ছে কি কম্পাঙ্ক, শোষিত বা বিকৃত শক্তির কি কম্পাঙ্ক। আরেকটা হচ্ছে এখানে এইচটা তো প্লাঙ্কের ধ্রুবক গুলো, সিটা হচ্ছে আলোর বেগ, আর এটা ল্যামডাটা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমরা এখান পর্যন্ত কিন্তু দুটো সূত্র পেয়েছি, একটা হচ্ছে কৌণিক ভরবেগ সমান এমভিআর বাই এনএইচ বাই 2 পাই, আরেকটা হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ। এই যে শোষিত বলতে কি, যখন সে নিম্ন শক্তি স্তর থেকে উপরের শক্তি স্তরে যায়, অর্থাৎ ধরো যে প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে যাবে, তো তাকে তো খেয়ে দিয়ে মোটা হইতে হবে নাকি, শক্তি অর্জন করতে হবে, তো ও শক্তি অর্জন করে তবেই না সে যাবে। যেমন তোমরা এখন ক্লাস কেউ 9-এ পড়ছো বা 10-এ পড়ছো, এখন তো যারা 9-এ পড়ছো, এখান থেকে ভালোভাবে পড়াশোনা করতে হবে, হ্যাঁ, ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষা পরীক্ষা দিতে হবে, পাশ করতে হবে, তারপরে না 10-এ উঠবে। আর যদি এরকম হয় 10-এ দীর্ঘদিন আসো, তো স্যারেরা ডিমোশন দিতে দেয়, তোমার 10, তোমার দ্বারা 10 হবে না, তুমি আর একটু নিচের ক্লাসে যাও, ডিমোশন নাও, ক্লাস 9-এ আবার ভর্তি হও। যখন রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হয়ে যায় না, তখন আবার কি হয়, 9-এ ভর্তি হও, আবার নতুন করে পড়াশোনা চালু করো। তো ঠিক একইভাবে এখানে আমরা বলতে পারি যে ইলেকট্রন যে নিম্ন শক্তি স্তরে রয়েছে, অর্থাৎ 1 নম্বর কক্ষপথে রয়েছে, তো 1 নম্বর থেকে যদি সে 2 নম্বর কক্ষপথে যেতে চাই, তাহলে তাকে কি শক্তি শোষণ করতে হবে। আবার ধরো 2 নম্বর কক্ষপথে আছে, সে 1 নম্বরে আসতে চায়, তাহলে কি করতে হবে, শক্তি কি করতে হবে, বিকিরণ করতে হবে, অর্থাৎ শক্তি হ্রাস করতে হবে। এবং সেটা আমরা যে এইচ নিউ বা যে এইচ সি বাই ল্যামডা এই সূত্র দ্বারা কি খুব সহজে বের করে নিতে পারবো। তো এই হলো মোটামুটি, হ্যাঁ, যে আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোরের পরমাণু মডেলের মূল কথাগুলো। হ্যাঁ, এখানে আরো কিছু কথা রয়েছে, যেমন যে রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে যখন কোনো চার্জযুক্ত কণা চারদিকে ঘুরে, হ্যাঁ, তো তখন সে কি করে, লাগাতার শক্তি বিকিরণ করে। এখন যদি শক্তি বিকিরণ করতে থাকে, তো এক পর্যায়ে সে কি কেন্দ্রে পতিত হবে না, নিউক্লিয়াসে পতিত হয়ে যাবে। ফলে রাদারফোর্ডের মডেলের অস্তিত্ব কি থাকবে না। আর রাদারফোর্ড তার পরমাণু মডেলের, হ্যাঁ, যে এই যে ইলেকট্রন যে ঘুরছে, হ্যাঁ, বা যে কক্ষপথে ঘুরবে তার আকার আকৃতি ব্যাসার্ধ এগুলো সম্পর্কে কোনো ধারণা দিতে পারে নাই। হ্যাঁ, অর্থাৎ এগুলো হচ্ছে রাদারফোর্ড মডেলের কি মোটামুটি ব্যর্থতা। হ্যাঁ, তোমার বই থেকেও এখানে বইটা সাজানো রয়েছে, আরো কিছু দেখে নিবে যে কি কি ব্যর্থতা গুলো রয়েছে। এখন আমরা যে জিনিসটা দেখব, যে পরমাণুর শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। হ্যাঁ, পরমাণুর শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস, তো আমরা একটু দেখে নিই। শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস, শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস, শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। এই ইলেকট্রন বিন্যাস জানার আগে আমরা কিছু জিনিস আগে ঠিকঠাক করে নিই, হ্যাঁ, যেন তোমরা কথাগুলো মনে রাখতে পারো। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যেটা,
যে প্রথম শক্তি স্তর অর্থাৎ এন এর মান যখন 1, প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকে কয়টা? 2n² সূত্র অনুসারে কয়টা? দুইটা। এন এর মান যখন 2, দ্বিতীয় শক্তি স্তর বা দ্বিতীয় কক্ষপথ, সেখানে 2n² সূত্র অনুসারে ইলেকট্রন ইলেকট্রনের সর্বোচ্চ ধারণ ক্ষমতা কয়টা? 8টা। n = যখন 3, তখন 2n² সূত্রানুসারে ইলেকট্রন থাকবে কয়টা? 18টা। 18টা। ঠিক কিভাবে ইলেকট্রন যখন n এর মান 4, চতুর্থ শক্তি স্তরে 2n² সূত্রানুসারে ইলেকট্রনের ধারণ ক্ষমতা কত? 32টা। এই তো প্রথম কথা, এটা এটা আমাদেরকে মনে রাখতে হবে। এখন এখানে আরো কিছু কথা রয়েছে, সেটা হলো যে আমাদের এগুলো তো যে শক্তি স্তর বা কক্ষপথ বা অরবিট বা সেল আমরা বলছি, তাই না? এই শক্তি স্তরগুলোর কিন্তু আবার উপশক্তি স্তর রয়েছে। যদি শক্তি স্তর বলো তাহলে শক্তি স্তরের আছে উপশক্তি স্তর, যদি কক্ষপথ বলো তাহলে কক্ষপথের আছে উপকক্ষপথ, হ্যাঁ। যদি অরবিট বলো তাহলে অরবিটের আছে কি অরবিটাল, অর্থাৎ যে সূর্যের চারদিকে কে ঘুরছে? গ্রহ ঘুরছে। আবার গ্রহের চারপাশে ঘুরছে কি? উপগ্রহ। ঠিক একইভাবে আমাদের প্রত্যেকটি শক্তি স্তরে রয়েছে কি উপশক্তি স্তর। এটা আমরা একটু সিস্টেমটি একটু দেখি। যেমন প্রথম শক্তি স্তরের উপশক্তি স্তর হচ্ছে একটা। কয়টি? একটি, এবং সেটাকে 1s হিসেবে অভিহিত করা হয়, 1s। ঠিক একইভাবে দ্বিতীয় শক্তি স্তরের উপশক্তি স্তর হলো দুইটা, সেটাকে 2s এবং 2p হিসেবে অভিহিত করা হয়। ঠিক একইভাবে তৃতীয় শক্তি স্তরের উপশক্তি স্তর হলো তিনটা, সে তিনটা হলো কি কি? 3s, 3p, 3d। চতুর্থ শক্তি স্তরের উপশক্তি স্তর হলো চারটা, 4s, 4p, 4d, 4f। এটা হচ্ছে দ্বিতীয় কথা। তাহলে প্রথম কথা ছিল কোন শক্তি স্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে, সেটা 2n² সূত্র দিয়ে খুব সহজে বের করে নেওয়া যাবে। দ্বিতীয় কথা, শক্তি স্তরে রয়েছে উপশক্তি স্তর। যদি কক্ষপথ বলো তাহলে উপকক্ষপথ, যদি অরবিট বলো তাহলে বলতে হবে অরবিট গুলোর কি রয়েছে? অরবিটাল রয়েছে। তাহলে প্রথম শক্তি স্তর বা প্রথম অরবিটের তোমার উপশক্তি স্তর বা উপকক্ষপথ রয়েছে একটা, সেটাকে 1s দিয়ে অভিহিত করা হয় বা প্রকাশ করা হয়। দ্বিতীয় শক্তি স্তরের উপশক্তি স্তর দুইটা, সেটা 2s এবং 2p দ্বারা কি করা হয়? প্রকাশ করা হয়। তৃতীয় শক্তি স্তরের উপশক্তি স্তর কয়টা? তিনটা, 3s, 3p, 3d। ঠিক একইভাবে চতুর্থ শক্তি স্তরের উপশক্তি স্তর কয়টা? চারটা, 4s, 4p, 4d, 4f। আচ্ছা, এখন আমরা দেখব এই যে উপশক্তি স্তরগুলোর কোনটিতে কতটি ইলেকট্রন থাকতে পারে। উপশক্তি স্তরগুলোর কোনটিতে সর্বোচ্চ কত সংখ্যক ইলেকট্রন থাকতে পারে সেটা একটু নোট করে নাও। সেটা হচ্ছে এস অরবিটালে সর্বোচ্চ থাকতে পারবে দুইটা, পিতে থাকতে পারবে 6টা, ডিতে থাকতে পারবে 10টা, আর এফ এ থাকতে পারবে কয়টা? 14টা। এটুকু একটু নোট করে রাখতে হবে, প্রত্যেকটা কথাই এখানে নোট করা দরকার। তাহলে এস অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকবে কয়টা? দুইটা, পিতে থাকবে 6টা, ডিতে থাকবে 10টা, আর এফ এ সর্বোচ্চ থাকতে পারবে 14টা। এখন ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমাদের কিছু কথা মনে রাখতে হবে, যে ইলেকট্রন সর্বপ্রথম প্রবেশ করবে কম শক্তির অরবিটালে, কম শক্তি সম্পন্ন অরবিটালে, এরপরে বেশি শক্তি সম্পন্ন অরবিটালে। কথাটা ভালোভাবে বুঝে নাও, ইলেকট্রন আগে প্রবেশ করবে কি কম শক্তি সম্পন্ন অরবিটালে, এরপরে তার চেয়ে বেশি শক্তি সম্পন্ন যেটা অরবিটাল সেটাতে প্রবেশ করবে। এখন আমরা যে কোন উপশক্তি স্তরটা যে দুর্বল আর কোনটা সবল, হ্যাঁ, অর্থাৎ কোনটা কম শক্তিশালী আর কোনটা বেশি শক্তিশালী, এটা আমরা কিভাবে বুঝবো? সেটা বের করতে গেলে আমাদেরকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে এন প্লাস এল। এই কথাটা মনে রাখতে হবে, এন প্লাস এল এর মান। এন প্লাস এল এর মান, যেটা এনটা হচ্ছে কি
এনটা হচ্ছে তোমার কক্ষপথের নাম্বার, যে প্রথম কক্ষপথ নাকি দ্বিতীয় কক্ষপথ। যদি দ্বিতীয় কক্ষপথ হয় তাহলে এন এর মান 2, যদি তৃতীয় কক্ষপথ বা তৃতীয় শক্তি স্তর হয় তাহলে এন এর মান 3। আর এল বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে উপশক্তি স্তর। হ্যাঁ, যে উপশক্তি স্তর সেটা কি, যে 2s নাকি 2p নাকি 3s নাকি 3d, হ্যাঁ, এগুলো বোঝানো হবে। তাহলে যে কোন উপশক্তি স্তর বা কোন কক্ষপথটি বা উপকক্ষপথটি দুর্বল না সবল সেটা আমরা বের করতে পারবো কোনটা দিয়ে, এন প্লাস এল সূত্র দিয়ে। এখন আমরা একটু দেখি, এখন যে জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে প্রথম শক্তি স্তরের উপশক্তি স্তর কয়টা। এটা আমি কেমনে, আমি তো কিছুক্ষণ আগে আমরা এগুলো করে নিলাম না, যে প্রথম শক্তি স্তর উপশক্তি স্তর একটা, তারপরে দ্বিতীয় শক্তি স্তরের উপশক্তি স্তর দুইটা, তৃতীয় শক্তি স্তরের তিনটা, চতুর্থ শক্তি স্তরের চারটা। এটা তো আমরা আগে পড়লাম, কিন্তু কিভাবে নির্ধারিত হলো এটা আমরা দেখিনি আগে। যে উপশক্তি স্তরে যে, অর্থাৎ শক্তি স্তরের উপশক্তি স্তর নির্ধারিত হয় মূলত 0 হতে n-1 এই ফর্মুলা থেকে। হ্যাঁ, কথা মনে রাখো, 0 হতে n-1, অর্থাৎ উপশক্তি স্তরের সংখ্যা হবে 0 হতে n-1 পর্যন্ত। কোন শক্তি স্তরের উপশক্তি স্তরের সংখ্যাটা হবে 0 হতে n-1 পর্যন্ত। তাহলে এসো, তাহলে n=, যখন 1 তখন তো প্রথম কক্ষপথ বা প্রথম শক্তি স্তর, তাই না? সেক্ষেত্রে তার কক্ষপথে ওই যে উপকক্ষপথ বা উপশক্তি স্তরের সংখ্যা কত হবে, তাহলে 0 হতে কত, n-1, n এর মান 1 বসাও, 1-1, তার মানে 0 হতে কত, 0। তাহলে 0 হতে 0 কি পাও, একটাই তো পাও, সেটা কি 0, সেটা হচ্ছে কি 1s। কথাটা ভালোভাবে বুঝে নাও। আচ্ছা, এবার বলো, n=, যখন 2, অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তর বা দ্বিতীয় কক্ষপথ বা দ্বিতীয় অরবিট, তার অরবিটাল সংখ্যা কত হবে দেখো, 0 হতে n-1, n এর মান কত 2, তার 2-1, এই তো 2-1, তার মানে 0 হতে 1। তাহলে 0 হতে 1 কাউন্ট করো, 0-1, 0 হতে 1 কি কি হবে, 0, আর একটা হবে কি 1, এই তো। তাহলে এই জিরোটা হলো 2s, আর 1টা হলো কি 2s 2p। এবার আসো, যখন n=3 তখন তার উপশক্তি স্তর কেমন হবে, 0 হতে n-1, অর্থাৎ 3-1, 0 হতে কত 2। তাহলে 0 হতে 2 কত, কি কত হবে, 0-1-2। তাহলে এটা হচ্ছে 3s, এটা হচ্ছে 3p, 3p এর, এবং এটা হচ্ছে কি 3s 3p 3d। এই যে 3s এর জন্য 0, 3p এর জন্য 1, 3d এর ক্ষেত্রে 2, এগুলোকে আমরা কি বলছি, ওই এল এর মান যেটা বলছিলাম, n+l সূত্রের কথা বলছিলাম না কিছুক্ষণ আগে, এই একটা সূত্রের কথা বলেছিলাম না। হ্যাঁ, এনটা হচ্ছে কি প্রধান শক্তি স্তর, প্রধান শক্তি স্তর, আর এলটা হচ্ছে ওই যে উপশক্তি স্তরের নাম্বার। 3s এর ক্ষেত্রে এল এর মান হচ্ছে 0, 3p এর ক্ষেত্রে এল এর মান কত 1, 3d এর ক্ষেত্রে এল এর মান কত 2। ঠিক কিভাবে এখানে দেখো, যে 2s এর ক্ষেত্রে n এর মান 2 এবং এল এর মান কত 0, 2p এর ক্ষেত্রে n এর মান কত 2, আর তার উপশক্তি স্তরের ক্ষেত্রে 2p এর জন্য এল এর মানটা কত 1। বুঝতে পারছেন কি? ঠিক কিভাবে দেখো, n=4, 4 এর জন্য তাহলে n-1 কত হবে, 0 হতে 4-1 এই পর্যন্ত, তাই না? আচ্ছা, তাহলে 0 হতে 3 পর্যন্ত, তাহলে 0 থেকে 3 হিসাব করো,
তাহলে 0 1 2 3, তাহলে এটা হচ্ছে 4s, এটা হলো কি 4p, এটা হলো 4d, আর এটা হলো কি 4f। তাহলে কেউ আমাকে বলো দেখি 4f এর ক্ষেত্রে, 4f এর ক্ষেত্রে 4f এর ক্ষেত্রে n প্লাস l এর মানটা কত আসবে? n এর মান কত? 4। আর f এর মান কত বলো? কেউ বলবে কি? 14টি ইলেকট্রন থাকবে। না না না, এই যে 4f এর ক্ষেত্রে n প্লাস l, n বলতে তো প্রধান শক্তি স্তর, যেটার মান কত 4। আর l বলতে কি, ওই যে কোয়ান্টাম নাম্বার বলছিলাম না, উপশক্তি স্তর, যে 4f এর ক্ষেত্রে কত, মানটা কত বলেন? এই যে 3। তাহলে 4f এর ক্ষেত্রে n প্লাস l এর মান হচ্ছে কত? 7। যদি বুঝতে না পারো তাহলে এখানে দেখি, এখানে একটা উদাহরণ নিই। ধরো বলা হলো যে 2s এর ক্ষেত্রে n প্লাস 1 এর l এর মানটা কত? n প্লাস l এর মান কার ক্ষেত্রে? 2s এর ক্ষেত্রে। তাহলে n এর মান কত বলো? 2। আর s এর মান কত 2s এর ক্ষেত্রে? 0। তাহলে n প্লাস l এর মান কত হইলো? 2। ঠিক একইভাবে 2p এর ক্ষেত্রে n প্লাস l এর মান কত বলেন? 2p এর ক্ষেত্রে কত হবে? n এর মান কত? 2। আর l এর মান 1। 1। তাহলে কত হলো দেখো দেখি? 3। তাহলে ইলেকট্রন আগে কোনটাতে প্রবেশ করবে, 2s এ না 2p তে? 2s এর ক্ষেত্রে মান পাইছো 2, আর 2p এর ক্ষেত্রে মানটা পাইছো 3। তাহলে দুর্বল কোনটা? 2s টা কম শক্তি সম্পন্ন। তাহলে ইলেকট্রন আগে 2s এ প্রবেশ করবে, দেন 2p তে প্রবেশ করবে। তাহলে ইলেকট্রন আগে কম শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করবে, এরপরে বেশি শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করবে। এখন আমরা দেখি সেটা হিসাবটা করতে পারি কিনা। তাহলে তোমাদের মনে রাখার জন্য সহজ বুদ্ধি হচ্ছে SPDF 0 1 2 3, 0 1 2 3। এস এর জন্য 0, পি এর জন্য 1, ডি এর জন্য 2, আর এফ এর জন্য 3। মনে থাকবে কি? SPDF, এস এর জন্য 0, পি এর জন্য কত 1, ডি এর জন্য কত 2, আর এফ এর জন্য হচ্ছে 3। যদি যদি এই মানগুলো একটু মনে রাখতে পারো কৌশলে, তাহলে n প্লাস l এর মানটা বের করা তোমাদের জন্য সবচেয়ে সহজ হবে। আসো আমরা দেখি। ধরে এখন বললো 3D এর ক্ষেত্রে, এখন কথা হলো যে ইলেকট্রন কোথায় আগে প্রবেশ করবে। এখন বললো যে 3D তে আগে প্রবেশ করবে নাকি 4s এ প্রবেশ করবে, সেটা নির্ধারণ করতে বলছে তোমাকে, যে ইলেকট্রন আগে 3D তে প্রবেশ করবে নাকি 4s এ প্রবেশ করবে। কিভাবে বুঝবো? সেটা বুঝবো n প্লাস l সূত্রের মাধ্যমে, এই তো। তাহলে 3D এর ক্ষেত্রে, 3D এর ক্ষেত্রে n প্লাস l সমান কত হয়? n এর মান কত বলেন? n এর মান 3। আর d এর মানটা কত হয়? এই যে কিছুক্ষণ আগে যেটা বললাম, আরেকবার নোট করে দিচ্ছি, SPDF 0 1 2 3। তাহলে ডি এর ক্ষেত্রে বলো মানটা কত? বলেন বলেন বলেন, দ্রুত বলেন। 2। 2। তাহলে এল এর মান হচ্ছে কত? n প্লাস l এর মান হলো 5। এবার আসেন 4s এর ক্ষেত্রে। 4s এর ক্ষেত্রে n প্লাস l, n এর মান কত? 4 + 1 4। আর s এর মান কত? 1 এই 0। s এর মান দেখে বলো কত? 0। 0। তাহলে 1 বলছো কেন? তাহলে হচ্ছে 4। তাহলে ইলেকট্রন 3D এর আগে কোথায় প্রবেশ করবে? কোথায় প্রবেশ করবে বলো? 4s 4s এ আগে প্রবেশ করবে। 3D এর আগে কোথায়? 4s এ প্রবেশ করবে। ঠিক একইভাবে এটা একটু আমরা দেখি, তোমাদের টেস্ট করে নি, বুঝতে পারছেন কিনা। আচ্ছা, এবার আমরা দেখি যে 4f 5d আর একটা হচ্ছে 6s,
এই তিনটার মধ্যে ইলেকট্রন কোনটিতে আগে প্রবেশ করবে? 4f, 5d, আরেকটা কি 6s। তাহলে বলো দেখি 4f এর ক্ষেত্রে n প্লাস এল এর মান কত? 4 প্লাস কত বলেন? 6s এর আগে প্রবেশ করবে। হ্যাঁ 6s এ হ্যাঁ, আমরা দেখি কোনটাতে আগে প্রবেশ করে। এফ এর মান কেমনে কেমনে নির্ধারণ করব? একটা তো মুখস্থ করে বলা, আর একটা ধরো বুঝে বলা যে এফ এর মানটা কত বলেন? 3। 3, তাহলে হচ্ছে 7। আচ্ছা 5d এর ক্ষেত্রে বলেন, এন প্লাস এল এর মান, এন এর মান হচ্ছে 5, আর এল এর মান 5। কত? ডি কত? 2, 2। তাহলে কত হবে? 7, এই তো। আচ্ছা এবার আসেন এস এর ক্ষেত্রে, 6s। এন এর মান 6, আর এস এর মান কত? 0। তার মানে কত হচ্ছে? 6। তাহলে এই 6। তিনটার মধ্যে ইলেকট্রন আগে প্রবেশ করলো কোথায়? 6s এ। 6s হচ্ছে সবচেয়ে দুর্বল। এই তিনটার মধ্যে ইলেকট্রন আগে 6s এ প্রবেশ করবে, এই তো। আচ্ছা এখন দেখো যে 4f এবং 5d উভয়ের কিন্তু ক্ষেত্রে কিন্তু 7। উভয়ের ক্ষেত্রে n প্লাস এল এর মানটা কত? 7। 7। তাহলে কেমন হয়ে গেল? তাহলে এটা বুঝবে এখন কি করে, যে এই দুটো যদি সমান হয়ে যায়, এন প্লাস এল এর মান যদি সমান হয়, সেক্ষেত্রে এন এর মান যার কম সেটি অপেক্ষাকৃত কম শক্তি সম্পন্ন। তাহলে দেখো 4 এবং 5d এর ক্ষেত্রে এন এর মান কার কম? কার কম এন এর মান? 4f এবং 5d এই দুটোর ক্ষেত্রে এন এর মান কার কম? এই যে এটা দেখেই বোঝা যাচ্ছে 4 আর 5 কোনটা ছোট বলো? 4f। 4f। তাহলে 4f যেহেতু ছোট, তাহলে 4f এবং 5d-র মধ্যে 4fটা হচ্ছে কি কম শক্তি সম্পন্ন। তাহলে এই তিনটার মধ্যে সবচেয়ে কম শক্তি সম্পন্ন হলো 6s। এর চেয়ে একটু বেশি শক্তি সম্পন্ন থাকলো দুইটা, এই দুইটার মধ্যে কোনটা হবে? 4f। এরপরে বাকি যেটা সেটা কি 5d। তার মানে ইলেকট্রন আগে 6s এ প্রবেশ করবে, দেন 4f এ, দেন 5d তে। বুঝতে পারছেন কি না পারেন নাই? পারছি। আচ্ছা যদি বুঝে থাকেন আমাকে এটা করে দেখান দেখি খাতায়। নেন খাতায় নেন। 4s, 4p, 3d এই তিনটার মধ্যে ইলেকট্রন প্রবেশের ক্রমটা আমাকে বলেন। ইলেকট্রন প্রবেশের ক্রম। জয়িতা কি আমার কথা বুঝতে পারো? জি স্যার। এটা বের করে দেখান দেখি খাতায়। আমরা বের করব এন প্লাস এল এর মান। তাহলে 4s এর ক্ষেত্রে কত হয়? 4 প্লাস 0, 4। 4p এর ক্ষেত্রে কত হয়? 4। p এর ক্ষেত্রে 1, তাহলে 5। 3d এর ক্ষেত্রে কত হয়? 3 প্লাস, স্যার বলি, হ্যাঁ বলেন। ফার্স্টে 4s এ ঢুকবে ইলেকট্রন, তারপর 3d, তারপর 4p। হ্যাঁ তাহলে সর্বপ্রথম দেখো এখানে 4 5 5 পেয়েছি, তাহলে প্রথমে যাচ্ছে 4s এ, তাই না? আর এই দুটো ড্র করছে, 4p এর মান 5, 3d এর ক্ষেত্রেও n প্লাস l এর মান 5। তাহলে এই দুটোর মধ্যে ছোট কোনটা? 4p আর 3d এর মধ্যে কম শক্তি সম্পন্ন কোনটা? 3d। 3d। তাহলে 4s এর পরে কোথায় যাবে? 3d তে, তাই তো? 3d তে। হ্যাঁ, তারপরে যাবে 4p তে। যদি এটা তোমরা বুঝতে পারো, তাহলে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস তোমাদের জন্য করা সহজ হবে। আচ্ছা এরপরে আরেকটা কথা রয়েছে, যে পি এবং ডি অরবিটালের ক্ষেত্রে, পি এবং, আমি পেজটা চেঞ্জ করে নিই, পি এবং ডি অরবিটালের ক্ষেত্রে পি এবং ডি অরবিটাল এই দুটো মাথায় রাখতে হবে, হ্যাঁ। পি তে সর্বোচ্চ, পি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন কয়টা থাকতে পারে? 6টা, তাই না? আর ডি তে থাকতে পারে কয়টা সর্বোচ্চ? 10টা। 10টা, গুড। এখন পি এবং ডি এরা সব সময় হয় অর্ধপূর্ণ থাকতে চাই অথবা পূর্ণ অবস্থায় থাকতে চাই। বুঝতে পারছেন কি? মানে পি তে সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে 6টা, সে সে সবসময় হয় 6টা পাইতে চাই অথবা 3টা পাইতে চাই। যদি তার মধ্যে 3টা অথবা 6টা থাকে, সে একটু বেশি মজবুত থাকে, সুস্থির থাকে, হ্যাঁ সুস্থিত। আচ্ছা ঠিক কিভাবে ডি অরবিটালও
যে সে হয় অর্ধপূর্ণ থাকতে চায়, না হয় কি পূর্ণ অবস্থায় থাকতে চায়। হয় সে চায় যে আমাকে 5টি ইলেকট্রন দান করে দাও, অথবা আমাকে 10টা দাও। আর যদি এই দুটোর মধ্যে কোনোটাই না পড়ে, তাহলে আমার ভাগে যতটুকু পড়ে ঠিক ততটুকুই আমাকে দিও, সেক্ষেত্রে সে আপত্তি করে না। কিন্তু তার একটা অতিরিক্ত চাওয়া হচ্ছে, যদি সম্ভব হয় আমাকে 5টা দিয়ে দাও অথবা 10টা দিয়ে দাও। তাহলে এস এবং অরবিটাল, এস এবং সরি, যে পি এবং ডি অরবিটালের ক্ষেত্রে তাদের মধ্যে একটা চাওয়া থাকে, যে সে হয় 3টা পাইতে চাই, অথবা কি 6টা পাইতে চাই। আর ডি এর ক্ষেত্রে সেই রকম 5টা পাইতে চাই, অথবা কি 10টা পেতে চাই। 10টা পাইতে চাই। যদি দেওয়া সম্ভব হয় তো আমি দিয়ে দিব। যদি কাউকে, যেমন যে থ্রি ডি এর আগে ইলেকট্রন প্রবেশ করে কোথায়, 4s এ না? তো 4s এ, যদি 4s এ এস অরবিটালে তো ইলেকট্রন সর্বোচ্চ ধরে কয়টা, 2টা। তো আমি যদি এসে একটা কম দিয়ে বললাম যে ভাই তোমার তো ভাগে 2টা পাওয়া, 2টা তো আছে, তা তুমি একটা কম নাও। একটা কম নিয়ে আমি ডি কে একটু সন্তুষ্ট করতে চাই, তাহলে আমি এসে একটা কম দিব ডিতে। তখন যদি আমার 5টা দেওয়ার ক্যাপাবিলিটি থাকে তো 5টা দেব। আর যদি দেখা যায় 10টা দেওয়ার ক্যাপাবিলিটি থাকে, তো এসে একটা কম দিয়ে আমি ডি ডি অরবিটালকে দান করব। তাহলে এই কথাগুলো একটু মনে রাখতে হবে। তাহলে আমাদের যে যে কথাগুলো, প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকবে কয়টা, 2টা। দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকবে কয়টা, 8টা। তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকবে কয়টা, ওই যে 2n² সূত্র দিয়ে 18টা। আর চতুর্থ শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে কয়টা, 32টা। আর মূল কথাগুলো বলছি। এরপরে দেখো, প্রথম শক্তি স্তরের উপশক্তি স্তর কয়টা, একটা। সেটা কি নামে অভিহিত, 1s। দ্বিতীয় শক্তি স্তর উপশক্তি স্তর 2টা, 2s 2p। তৃতীয় শক্তি স্তরের উপশক্তি স্তর কয়টা, 3টা, 3s 3p 3d। চতুর্থ শক্তি স্তর উপশক্তি স্তর 4টা, 4s 4p 4d 4f। আর এসপি ডিএফ এ ইলেকট্রন সর্বোচ্চ কয়টা পর্যন্ত থাকতে পারে, এটা তো বললাম, এস এ 2টা। হ্যাঁ, এস এ কয়টা, 2টা মাত্র। এসপি তে 6টা, ডি তে 10টা, আর এফ এ সর্বোচ্চ কয়টা, 14টা। তাহলে এসো আমরা এবার একটু ইলেকট্রন বিন্যাসটা একটু দেখে নিই। আর যদি ঝামেলায় পড়ে যাই যে আগে ইলেকট্রন কোনটা থেকে কোনটাতে প্রবেশ করবে, তো এটা, তখন আমি কি করব, এন প্লাস এল এর মান বের করব। এন প্লাস এল এর মান যেটার ক্ষেত্রে কম হবে সেটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে। আবার যদি দেখা যায় এন প্লাস এল যে 2টার ক্ষেত্রে সমান হয়ে গেছে, সেক্ষেত্রে এন এর মান যেটার কম হবে, হ্যাঁ, এন বলতে কি বোঝানো হয়েছে, প্রধান শক্তি স্তর, হ্যাঁ, বা অরবিট। এন এর মান যেটা কম হবে সেটা তখন কি কম শক্তি সম্পন্ন হবে। তাহলে এসো দেখি আমরা শুরু করি। আমাদের প্রথম যে মৌলটা রয়েছে সেটা কি, হাইড্রোজেন, তাই না? হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত, 1। তাহলে কত, 1s। এই ইলেকট্রন মাত্র একটাই রয়েছে, তো একটাই দিয়ে দিলাম। হাইড্রোজেনের পরে কি আছে, হিলিয়াম। হিলিয়ামের কত, পারমাণবিক সংখ্যা 2। তাহলে 1s2। তাই এসে সর্বোচ্চ ধারণ ক্ষমতা কয়টা, 2টা, সে তো 2টা নিয়ে নিল। এরপরে কি আছে দেখো দেখি। লিথিয়াম। হ্যাঁ, এটা, লিথিয়াম। হ্যাঁ, লিথিয়ামের কত, 3। লিথিয়ামের 3। তাহলে প্রথম কক্ষপথে 2টা থাকে, তাহলে 1s2। এরপরে কি 2s, তাই না? তা আমার তো 2টা তো দিয়ে দিলাম, 3টার মধ্যে 2টা তো প্রথম কক্ষপথে চলে গেল। হ্যাঁ, তাহলে বাকি থাকলো কয়টা, একটা, আমি 2s এ দিয়ে দিলাম। এরপর কি আছে, বেরিলিয়াম। বেরিলিয়াম। এর কত, 4। তাহলে দেখো প্রথম কক্ষপথে 1s2, 2টা দিয়ে দিলাম, থাকলো কয়টা, 2টা না? তাহলে 2s2। এইভাবে তোমরা 30 পর্যন্ত করবে। কত পর্যন্ত, 30 পর্যন্ত। আমাদের মাধ্যমিক 9-10 এর জন্য 30 পর্যন্ত প্রযোজ্য। আচ্ছা, আমরা একটু বেশিগুলোতে যাই। যেমন সোডিয়াম 11। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 11। 11। তাহলে বলেন দেখি কত হবে, 1s2, 2s2, 2p6। তাহলে প্রথম কক্ষপথে 2টা হয়ে গেছে। দ্বিতীয় কক্ষপথে 6 2 8টা হয়ে গেল। তাহলে বাকি থাকলো কয়টা, একটা। ইলেকট্রন কোথায় প্রবেশ করবে, 3s1। বুঝতে পারছো কি? ঠিক একইভাবে আমরা যে আরেকটু দেখি, ধরো সালফার 16। সালফার আর একটু বেশি নাও, সালফার 16। তাহলে এর কত হবে, 1s2, 2s2, 2p6, 3s2। তাহলে কত হলো, 6 2 8 2 10 2 12। তো বাকি থাকলো কয়টা, 4টা, 3s2, 3p, CP4। 3p4, তাই না? আর এরপরে কি 4s না,
এরপরে 3D, তারপরে 4s হইতো নাকি? আচ্ছা, আমি একটু লিখার একটা কারণ ছিল, দেখো। 3p, তারপরে কি হয়, এই 3p, ও আচ্ছা, 3p, 3D, তারপরে কি 4s, এই তো। আচ্ছা, এ পর্যন্ত কয়টা ইলেকট্রন গিয়েছে দেখো? 6 2 8 2 10 2 12। তাহলে বাকি থাকলো কয়টা? 4টা, তাই না? 4টা। এখন 3D এর আগে কোথায় প্রবেশ করবে? আমি 3p তে কয়টা দিব? যদি 3p তে আমি 2টা দিই, আর বাকি থাকলো কয়টা? 2টা না? তাহলে দেখো, এখানে এখানে দিলাম 2টা, কারণ 3D এর আগে কোথায় প্রবেশ করবে? এই সরি, 3D এর আগে প্রবেশ করবে কোথায়? 4s এ। তাহলে এই 4s এ তো আমি 2টা দিলাম। তাহলে দেখো এখন হিসাবটা কেমন হইলো? 6 2 8 2 10 2 12 13 14 15 16, 16 তো আমার মিলছে, কিন্তু এখানে একটু ভুল হয়ে গেছে। ওই যে বলছিলাম পি অরবিটাল কিভাবে থাকতে চাই, পি অরবিটাল এবং ডি অরবিটাল কিভাবে থাকতে চাই? পূর্ণ বা পূর্ণ হিসেবে থাকতে চাই। অর্ধপূর্ণ অথবা পূর্ণ অবস্থায়। সেক্ষেত্রে দেখো যে আমার পি অরবিটাল এখন কয়টা আছে? 2টা। 2টা আছে। আর 4s এ কয়টা আছে? 2টা। তাই আমি যদি 4s কে একটু যদি বিনয়ের সাথে বলি যে তুমি একটা নিয়ে নাও আর বাকিটা পি কে দিয়ে দিই, তাহলে কোনো সমস্যা হবে কি? না। তাহলে কোনো সমস্যা হবে না। তাহলে আমি কি করব, এখানে 3D তে তো ইলেকট্রন প্রবেশ করছেই না। তাহলে আমার কাজটা হলো, কাজটা হলো এই এস এ দিব একটা, আর পিতে আগে ছিল 2টা, এখন আরেকটা বেশি নিয়েছি, তাহলে কয়টা হলো? 3টা। তাহলে এবার দেখো 16টা মিলছে কিনা। 6 2 8 2 10 2 12 13 14 15 একে 16। বুঝতে পেরেছেন না বুঝতে পারেন নাই? পারছি। স্যার পটাশিয়াম 19টা একটু দিয়েন তো। হ্যাঁ, পটাশিয়াম 19, নিজেটাই করে দেখো। 2s2 2p6 3s2। আচ্ছা, কি বললো? পটাশিয়াম 19, তাই না? পটাশিয়াম 19। তাহলে দেখো হিসাব করো যে 1s2 2s2, তারপরে কত? 2p6, কয়টা গেল দেখো? 10টা গেল। এরপরে কোথায় প্রবেশ করবে? 3s2 3p, এরপরে 3d 4s। হ্যাঁ, যে 3d 4s, 3d তো এখন আসবেই না, প্রশ্নে আসে না। হ্যাঁ, তাহলে 10 2 12, বাকি থাকলো কয়টা? 7টা, তাই তো? তাহলে তুমি এস এর দুইটা, তাহলে এস এর 2টা দিয়ে দাও আর পি তে 5টা দাও। দেখো দেখি 19টা হয়েছে কিনা। 6 2 8 2 10 2 12 12 5 17 17 18 19। হ্যাঁ, এখন দেখো এখানে যে কথাটা, পিতে তো তুমি হিসাবে 5টা দিয়েছো, কিন্তু পি অরবিটাল কিভাবে থাকতে চাই বলো? অর্ধপূর্ণ বা পূর্ণ পূর্ণ। অবস্থায় থাকতে। তাহলে আমি এস এ তো এখানে 2টা দিয়েছি, কিন্তু এস এ 2টা দেওয়ার পরে এর হয়েছে কয়টা? 5টা, তাই না? তো আমি যদি এখন এস এ একটা কমাই দিই, তাকে বললাম যে তুই একটা নে, আমাকে একটা বেশি দে, তাহলে সমস্যা কি? সমস্যা না। তাহলে এস এ দিলাম একটা, আর পি তে দিলাম কয়টা? 6টা। আর 3D, এখানে ইলেকট্রন এখনো পৌঁছাবে না। তা তোমরা একটু করে দেখাও দেখি, 21 করে দেখাও দেখি, স্ক্যান্ডিয়াম। হ্যাঁ, 21। সালফার। আচ্ছা, একটা জিনিস এখানে একটু নজরের হয়ে গেছে, দেখো এখানে এই সালফারের যেটা ক্ষেত্রে, হ্যাঁ সালফারের ক্ষেত্রে এটা আমাদেরকে একটু অমিট করতে হবে। আমরা এটা নতুন করে করে দেখেন, একটু ভুল হয়েছে এখানে, তোমরা এটা ধরতে পারো নাই। এই যে দেখো, 1s2 2s2 2p6 3s2, এই পর্যন্ত কয়টা গেলো দেখো দেখি?
6 2 8 2 10 2 12, আমাদের আছে কয়টা 16টা। তো পিতে তো আমার সর্বোচ্চ ধারণ ক্ষমতা কয়টা 6টা না? তো আমি দিয়েছি কয়টা ওখানে 3টা দিয়ে, আবার 4S তো আসে যাওয়ার প্রশ্নই আসে না, এটা তো 4S যাবে না, এই জন্য এটা একটু ক্যান্সেল করে নাও। এইভাবে যখন অনুশীলন করবে তখন ভুলগুলো ধরা পড়বে। হ্যাঁ, তাহলে সালফারের ক্ষেত্রে দেখো ভুলটা কোন জায়গায় হয়েছিল, যেটা তোমরা ধরতে পারোনি। এই যে 1s2 2s2 2p কত 6, এই তো 3s2 3p। এখন দেখো আমার এই পর্যন্ত গেছে কয়টা 10 2 12টা, বাকি থাকলো কয়টা 4টা। এস এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা কয়টা 6টা, তাহলে আমি এখানে সরাসরি কয়টা দিয়ে দিব 4 দিয়ে দিব। যদি ওখানে 6টা দেওয়ার পর যদি আমার বেশি থাকতো, 6টা দেওয়ার পর যদি আরো থাকতো, তাহলে আমি কোথায় দিতাম 3p এর পরে 4s এ দিতাম। 4s এ দেওয়ার পর যদি থাকতো তাহলে আবার 3d তে রিটার্ন করতাম। ঠিক আছে? আচ্ছা তুমি এটা করে দেখো দেখি, করো দেখি কোনটা করতে দিয়েছিলাম, স্ক্যান্ডিয়াম তাই না? স্ক্যান্ডিয়াম 21, তাহলে কত হবে 1s2 2s2 2p কত 6, তাহলে এখানে গেল 6। হ্যাঁ কয়টা গেল বলো 10টা গেল। এরপরে 3s2 3p 6 কয়টা গেল 18টা গেল, বাকি থাকলো কয়টা 3টা থাকলো তাই না 3টা। তাহলে 3d এর পূর্বে 4s এ প্রবেশ করে তাই না, তাহলে 4s এ আমি দিলে দিব কয়টা 4s 2টা। 2টা, আর দুইটা। d তে দিব কয়টা একটা। আচ্ছা এরপরে দেখো দেখি 24-এ কি আছে, 24 ক্রোমিয়াম। হ্যাঁ 24, হ্যাঁ এটা দুইটা। দেখো তাহলে 1s2 2s2 2p 6, প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ গেল। এরপরে 3s2 3p 6 3p, তারপরে 3d, আর থাকলো 4s। এ পর্যন্ত হিসাব করেন কয়টা গেল 10 2 12 12 6 18টা, তাহলে বাকি থাকলো কয়টা 6টা তাই না? এখন যদি আমি এস এ 2টা দিই, তাহলে ডি তে দিতে হবে কয়টা 4টা। তো আমার 24 তো মিললো, কিন্তু ওই যে ডি অরবিটাল কি কি অবস্থায় থাকতে চাই, হয় পূর্ণ অবস্থায় অথবা অর্ধপূর্ণ অবস্থায়। তো সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে এস এ দিব একটা আর ডি তে দিব কয়টা 5টা। এস এ দিব একটা আর ডি তে দিব 5টা। আচ্ছা এটা করে দেখান দেখি। কপার 29, ঠিকই কিভাবে হিসাবটা করি আমরা, 1s2 2s2 2p কত 6, তাহলে প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ পুরো হলো। এরপরে 3s2 3p 6 3p এর পরে 3d, তারপরে কি 4s। তাহলে এই পর্যন্ত কয়টা ইলেকট্রন গেল আমার দেখো 10 6 16 18টা গেল। 19 থেকে 18 বাদ দেন কটা থাকবে 11টা তাই না 11। তাহলে এস এ যদি আমি 2টা দিই, তাহলে ডি তে দিতে হবে কয়টা 9টা। ডি চাই কি, হয় সে 5টা চাই অথবা 10টা চাই, প্রয়োজনে এস এ একটা কম দিব। তাহলে এস এর 2টা আছে, 2 থেকে যদি আমি একটা দিই, ওর একটা এখানে দিয়ে দিলাম, তাহলে এখানে কত হবে D10 4s1। তাহলে আমি ডি তে দিব কয়টা, 10টা। হ্যাঁ ডি তে দিব 10টা আর এস এ দিব কয়টা একটা। একটা। তাহলে এই কপার এবং ক্রোমিয়াম এই দুটো কি একটু ব্যতিক্রম। হ্যাঁ, যে তারা ডি অরবিটালে হয় 5টা চাই অথবা কি 10টা চাই। আর পি এর ক্ষেত্রেও আমাকে ওটাই মাথায় রাখতে হবে যে এস অরবিটালও হয় 3টা চাই অথবা কি 6টা চাই। তাহলে আমাদের কাজ হবে 1 থেকে 30 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস করা, 1 থেকে কত 30 পর্যন্ত ইলেকট্রন বিন্যাসটা বাসায় অনুশীলন করা। কারো কোনো প্রশ্ন আছে কি?
না স্যার। বিশাল, বিশালের কি অবস্থা? এই তো স্যার। কি কিছু বুঝলে? জি স্যার, বুঝছি। আমার একটা প্রশ্ন ছিল স্যার, এখানে হ্যাঁ বলো। 3P এর পরে 4S দেওয়ার পরে তারপরে 3D আমরা দিতে পারি না। আপনি যেমন লেখছেন 3P6 3D10, তারপরে লেখছেন 4S। আমরা এখানে 3P এর পরে 4S তারপরে 3D লিখতে পারি না। না, লিখার সময় তোমার সিকোয়েন্স ঠিক রাখতে হবে। বুঝতে পেরেছো কি? জি স্যার। লিখার সময় আমার লিখার যে ধারাবাহিকতা এটা ঠিক রাখতে হবে। হ্যাঁ, যে 3S এর পরে 3P যেমন লিখছি, 3P এর পরে 3D লিখবো, তারপরে 4S লিখবো। কিন্তু তুমি লিখতে যাচ্ছ যে থ্রি পি এর পরে আমি 4S লিখতে যাচ্ছ, তাই না? তাহলে জি সিকোয়েন্সটা স্যার। একটু চেঞ্জ হয়ে গেল না? এই কাজটা আমরা করবো না, হ্যাঁ, এই কাজটা করা যাবে না। এটা স্যারেরা একটু করে লিখে দেয় না, তোমরা যেন বুঝতে পারো, বুঝার জন্য আমরা এই কাজটা করি, হ্যাঁ। কি বুঝতে পারছেন না পারেন নাই বলেন? কি বুঝতে পারো নাই? স্যার পারছি। আচ্ছা, এই তোমাদের একটা পৃষ্ঠা নাম্বার দেখাই, হ্যাঁ, এই যে পেয়ে গেছি। পৃষ্ঠা নাম্বারটা ছিল যে 49, আচ্ছা 49। তোমরা পৃষ্ঠা নাম্বার 49 দেখতে পারো, তোমরা হয়তো এইটুকু মানে দেখতে পাচ্ছ না। আচ্ছা, এই যে দেখো, দেখতে পাচ্ছ কি? বিশাল কি বইয়ে দেখতে পাইছো 49 পৃষ্ঠা? জি স্যার। এই যে দেখো, স্ক্যানিয়াম দেখো, 1s2 2s2 2p6 3s2 3p6 3d, তারপর কি আছে 4s। তার মানে আমার লেখার ধারাবাহিকতাটা কি ঠিক রাখতে হবে, হ্যাঁ। তারপর যদি একটু এলোমেলো করে ফেলো, স্যারেরা হয়তো বা বিনয়ের দৃষ্টিতে দেখবে পরীক্ষার খাতায়, হ্যাঁ। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কি? ইলেকট্রন বিন্যাস নিয়ে আর কোনো প্রশ্ন? তো যদি প্রশ্ন না থাকে তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।